Hey everyone, this is Mahir Intisar and welcome to this live. And আজকে আমরা বেশ কয়টা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যে ইংলিশের বিষয় নিয়ে। অবভিয়াসলি আমি যেহেতু ইংলিশের টিচার, সুতরাং আমরা ইংলিশের বিষয় নিয়ে আলোচনা করব। সো হ্যাঁ, এখন আজকের বিষয়টা কি? আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, ইংলিশের অনেক কষ্ট কষ্ট লাগে আমাদের পড়তে, সেই টপিকগুলোর মধ্যে একটা, সেটা হলো ট্রান্সফরমেশন। বাট ট্রান্সফরমেশন জিনিসটা যে কতটা মজার, সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। অ্যান্ড ট্রান্সফরমেশন সম্পর্কে আরেকটু ডিটেলসে, আমরা যেহেতু লাইভে একদিনে করছি সেহেতু পুরোটা কভার করা সম্ভব হবে না, বাট একটা ঝাপসা ভিউ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো অবভিয়াসলি। সো আগে আমি একটু শিওর হয়ে নিই যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে নাকি, বা সব ঠিকঠাক আছে নাকি। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা লাইভটা ভালো মতো কন্টিনিউ করতে পারবো। কমেন্টস, হ্যাঁ, আই হোপ আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে। যদি দেখা যায়, হ্যাঁ। হ্যাঁ, তো ট্রান্সফরমেশন, ফার্স্টে আমরা টপিকটাতে ঢুকি। আমি স্লাইডটা ওপেন করার চেষ্টা করি। আমি যেই স্লাইডে আছি, এই যে। সো ফার্স্ট অফ অল ওয়েলকাম টু দিস ক্লাস। আমি আগেই ওয়েলকাম জানিয়ে ফেলেছি, তারপর আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানালে ভালো হয় যে আমার সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে নাকি, না হলে আমি একটু কনফিউজ থেকে যাব। কেউ একটু কমেন্ট করে জানাও তো আমার সাউন্ড ক্লিয়ার আসছে নাকি। আহ, একটু জানাও যে সাউন্ডটা ক্লিয়ার আসছে নাকি, ঠিক আছে? আদারওয়াইজ আমি দেখা গেল ভক ভক করে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি কেউই শুনতে পেলো না। কোনো রেসপন্স এখনো পাচ্ছি না। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কনফার্ম হতে পারলাম যে আমাদের সাউন্ডটা শোনা যাচ্ছে। সো সাউন্ড যেহেতু ক্লিয়ার, এখন আমাদের তাহলে বাকি সবও ক্লিয়ার হবে। দেখা যাক। সো হ্যাঁ, আমি ওয়েলকাম জানিয়ে ফেলেছি। এখন দেখা যাক আমরা নেক্সটে যাই। সো একটা টপিক আমরা যখন পড়বো, ফার্স্টেই আমাদের সেই টপিকটা সম্পর্কে ধারণা থাকা দরকার যে আমি কি নিয়ে আলোচনা করছি, রাইট? সো আজকে আমাদের যেহেতু বিষয়টা ট্রান্সফরমেশন, সো ট্রান্সফরমেশন জিনিসটা কি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ট্রান্সফরমেশন জিনিসটা হলো যে, মনে করো তুমি, আমি মাহির। আমি মনে করি একসময় চুল রাখছি, দাড়ি রাখছি, একসময় শেভ করে ফেলছি, ক্লিন শেভ করে ফেলছি। একসময় আমার চুল রাখছি, একসময় পুরোপুরি টাক হয়ে যাচ্ছি। পুরোপুরি টাক না হলাম, চুল ছোট করে ফেলছি। কি হচ্ছে, আমার রূপের পরিবর্তন হচ্ছে না বারবার, কিন্তু আমি মাহির তো মাহিরই থাকছি। মনে করো তোমার ক্ষেত্রেও সেম, তুমি চুল রাখছো, চুল ছাড়াও তুমি মাঝে মাঝে থাকছো, কিন্তু কি হচ্ছে, তুমি কিন্তু তুমিই থাকছো, রাইট? সো সেইটাকে আমরা বলে থাকি ট্রান্সফরমেশন। অ্যান্ড আমার ট্রান্সফরমেশনটা হচ্ছে কি, তখন এটার সাথে সেন্টেন্সকে আমরা রিলেটেড করতে পারবো, বাট আমরা সেটা পরে যাচ্ছি। বাট বাস্তব উদাহরণেই ধরো আমি আজকে রাত্রে ঘুমিয়ে আছি, কাল সকালে উঠে দেখলাম আমি হঠাৎ মেয়ে হয়ে গেছি। তো কি হলো, আমি পুরোপুরি ছেলে থেকে মেয়ে হয়ে গেলাম, সেটা কি ট্রান্সফরমেশন ঘটলো না? আমি মাহির থেকে দেখা গেল তখন আমার নাম হয়ে যাবে রহিমা বা মাহিরা। সো এরকম কিছু হয়ে যাবে, বাট সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো ট্রান্সফরমেশন না, সেটা কি, পুরোপুরি পরিবর্তন। ঠিক আছে? সো রূপান্তর আর পরিবর্তন, এই দুটো শব্দের মধ্যে একটা ডিফারেন্স আছে। সেটা কি, রূপান্তরের ক্ষেত্রে কি হচ্ছে, আমি বিভিন্ন রূপে আছি, মাঝে মাঝে আমার দাড়ি আছে, মাঝে মাঝে নেই, মাঝে মাঝে চুল আছে, মাঝে মাঝে নেই। বাট আমার যে ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমার পুরোপুরি আমি বদলে যাচ্ছি। তো সেম ভাবে ট্রান্সফরমেশন জিনিসটা কি, যে একটা সেন্টেন্সকে আমি পজিটিভ ডিগ্রিতে, পজিটিভে লিখছি, বা মানে অ্যাফার্মেটিভে লিখছি, কিংবা নেগেটিভে লিখছি, কিংবা ইন্টারগেটিভে লিখছি, কিন্তু মানে সেটার মিনিংটা কিন্তু সেমই থাকছে। যেমন আমি একটা এক্সাম্পল যদি দেই, যে মনে করো রহিম ভাত খায়, সেটা আমি মনে করো তোমার অ্যাফার্মেটিভেও রহিম ভাত খাচ্ছে, সেটাকে আমি যখন ট্রান্সফরমেশন করে নেগেটিভেও পরিণত করব, নিশ্চয়ই আলাদাভাবে পরিণত করব, বাট সেটার মিনিং কিন্তু থাকবে রহিম ভাতই খাচ্ছে। ঠিক আছে? ইন্টারোগেটিভ মানে আমি কোশ্চেনের ক্ষেত্রেও তখনও কিন্তু সেই সেম জিনিসটাই প্রকাশ করছে যে রহিম ভাত খাচ্ছে। এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? সো একটা সেন্টেন্সের মিনিং বা সেন্স সেম রেখে আমি যখন সেন্টেন্সটা নিয়ে কাজ করছি, সেন্টেন্সটাকে অন্য রূপ দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। আর যখন সেন্টেন্সটাকে পুরোপুরি বদলে নেগেটিভে পরিণত করে ফেলছি বা পুরোপুরি বদলে ফেলছি, যেমন আমি বললাম আমি ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছি, তো সেই সময় কি হচ্ছে, সেটা হচ্ছে পুরোপুরি পরিবর্তন হচ্ছে। যেমন আমি বলতে পারি যে, একটা উদাহরণ আমি আগেও দিয়ে এসেছি, সেটা হলো যে আহ, মনে করো আমি বললাম মাহির ইজ আ গুড বয়, আমি নিজে একটা ভালো ছেলে। তো সেটাকে আমি যখন ট্রান্সফরমেশন করব, সেক্ষেত্রে সেটা নেগেটিভ
সেন্স সেম রেখে কিভাবে হচ্ছে যে মাহির ইজ আ গুড বয়, তার মানে এটার নেগেটিভে আমি ট্রান্সফরমেশনে মিনিং সেম রাখলে মাহির ইজ নট আ ব্যাড বয়, মাহির ইজ নট আ ব্যাড বয় মানেই কিন্তু মাহির গুড বয়, তার মানে কি সেম সেন্স প্রকাশ করছে। বাট আমি যখন এটাকে ট্রান্সফরমেশন না করে পুরোপুরি ওই যে পরিবর্তন করছি, তখন যেটা হবে যে মাহির ইজ এ গুড বয় থেকে সেটা পরিবর্তন হয়ে কি হচ্ছে, মাহির ইজ আ ব্যাড বয় হয়ে যাচ্ছে। তার মানে কি সেটা পরিবর্তন হলে। বাট আজকে আমাদের টপিক যেহেতু ট্রান্সফরমেশন, তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের মিনিংটা সেম থাকবে একটা সেন্টেন্সে, বাট আমরা রূপ বদল করব। সেটার রূপ কয়টা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে আমরা কত রূপে রূপান্তরিত হতে পারি। সরি, আমার মেবি কল আসছে। হ্যাঁ, আহ, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা যেইটাই ছিলাম, সরি মানে মাঝখানে একটু ইন্টারাপশনের জন্য। হ্যাঁ, ট্রান্সফরমেশনের যেই রূপগুলো সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ট্রান্সফরমেশনের কয়েকটা রূপ আমরা দেখি। যে ফার্স্টে আমরা কয়েকটা দেখতে পাচ্ছি, যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, খুবই পরিচিত। পজিটিভ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ নিয়ে আমরা একটু দেখি আলোচনা কি করা যায়। সেটা হচ্ছে, দেখো একটা সেন্টেন্সে বলা হচ্ছে গুড, সেটাকে আমি কম্পারেটিভে নেওয়ার সময় কি করছি, বেটার, দেন সুপারলেটিভে নেওয়ার সময় সেটাকে বেস্ট। আমরা এগুলো নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব, বাট আপাতত আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে দেখো একটা সেম মিনিং রেখে জিনিসটাকে চেঞ্জ করা হচ্ছে, কিভাবে একটা ওয়ার্ডকে কিভাবে চেঞ্জ করে একটা সেন্টেন্সের মিনিং সেম রেখে সেন্টেন্সটাকে চেঞ্জ করা হচ্ছে, তখন সেটা ট্রান্সফরমেশন হচ্ছে। এই ক্ষেত্রে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ একভাবে ট্রান্সফরমেশন। অনেকটা ধরে নাও তোমার দাড়ির ৩ রকম কাট দিতে পারবা, হয়তো ক্লিন শেভ, বা পুরোপুরি দাড়ি রাখবা, বা একদম হুজুরদের মতো দাড়ি রাখতে পারো, সেটা তোমার চয়েস। তেমনই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটারও ৩টা রূপ। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কাকে বলে এটা নিয়ে আমরা আলোচনা করবো, বাট সবচেয়ে বেশি ঝামেলা হয় যেটা নিয়ে, সেটা হলো যে আমরা ক্লজ নিয়ে খুব ঝামেলা হয়, কনফিউশনে পড়ে যাই। ক্লজ জিনিসটা কিন্তু খুবই সিম্পল ভাবে আমরা শিখতে পারবো আজকে, সো সেটা নিয়ে আলোচনা করব। বাট দেখা যাক আমরা আরো কিছু রূপ কিন্তু পেতে পারি আমাদের ট্রান্সফরমেশনে, দেখা যাক কি পাই। এগুলোকে আমরা সরিয়ে দিই। দেখো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, আরো অনেকগুলো আছে, এক্সক্লেমেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ আমরা জানি। বাট আপাতত এই ৩টা আমাদের একটা রূপ আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে আনলাম, যে এই টাইপও আরেকটা হতে পারে আমাদের ট্রান্সফরমেশনে। তাহলে আমরা ৩ টাইপ ট্রান্সফরমেশন পেলাম। একটা হলো কি, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, কম্পারেটিভ, simple, complex, compound, and then affirmative, negative, interrogative, imperative, exclamatory, optative. সো এই কয়টা ট্রান্সফরমেশন নিয়ে আমরা সবগুলো নিয়ে হয়তো একদম বিশদভাবে আলোচনা করা সম্ভব হবে না, আমরা জাস্ট হালকা টাচের উপর দিয়ে যাব। বাট আমরা সবগুলোর মেইন যে বিষয়টা সেটা আজকে শিখে যেতে পারবো ইনশাল্লাহ। সো দেখা যাক, আমরা সামনে আগাই, এগুলো ভ্যানিশ হয়ে যাক, উড়িয়ে দিলাম। এখন আমরা ফার্স্টেই সবচেয়ে বেশি যেটা নিয়ে ঝামেলা হয় ট্রান্সফরমেশনের মধ্যে, সেটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাট জিনিসটা জানলে কিন্তু খুবই ইজি। সুতরাং আমরা দেখবো যে ফার্স্টে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড টপিকটাই ঢোকার আগে কিছু জিনিস আমাদের ক্লিয়ার থাকা উচিত। সবার হয়তো ক্লিয়ার থাকবে না, তাই আমি আগের থেকেই কিছু ছোটখাটো একদম বেসিক জিনিস নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো যে ফার্স্টে আমাদের দেখো একটা কোশ্চেন করেছি, সেটা হলো যে হোয়াট ইজ সাবজেক্ট। উত্তরটা খুবই সহজভাবে দিয়েছি, যে একটা সেন্টেন্স আমি বাংলায় লিখেছি যে রহিম আলু খায়। হ্যাঁ, আহ, আলু সর্বজনীন খাদ্য, সেটা তুমি বিরিয়ানির সাথেও খেতে পারো, প্লাস তুমি ডাল ভাতের সাথেও খেতে পারো, ঠিক আছে? সো আমার এই জন্য আলুর প্রতি আলাদা একটা অ্যাফেকশন আছে, ঠিক আছে? তো রহিম আলু খায়, এই হলো একটা সেন্টেন্স। সো এইটাকে আমি কিভাবে এইটার মধ্যে আমি কি খুঁজছি, সেটা হলো যে সাবজেক্ট খুঁজছি, ঠিক আছে? আমি অলরেডি সাবজেক্ট দাগিয়ে ফেলেছি, যারা বুঝে ফেলেছে। বাট দেখো সাবজেক্ট কাকে বলে। মনে করো আজকের ইংলিশ ক্লাস, হ্যাঁ, আজকে ইংলিশ ক্লাসের সাবজেক্ট কি? ট্রান্সফরমেশন। আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে এইখানে আমাদের সাবজেক্টটা কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট জিনিসটা কি, যাকে কেন্দ্র করে আজকে ক্লাসটা হচ্ছে সেটা আজকে সাবজেক্ট। ঠিক সেম ভাবে যাকে কেন্দ্র করে একটা বাক্য গড়ে উঠছে সেটাকে আমরা বলতে পারি সাবজেক্ট। কাকে কেন্দ্র করে? আমরা মনে করি আলু খাই, এটুকু পুরোপুরি আমাদের নেসেসারি না। মেইন জিনিসটা কি, কে আলু খাচ্ছে? সেটা রহিম খাচ্ছে। তার মানে কি, নেসেসারি হলো রহিম, রহিমকে ঘিরেই পুরো বিষয়টা গড়ে উঠছে। রহিম কি করছে সেটাই তো মূল বিষয় না? সুতরাং রহিমকে ঘিরে বাক্যটা গড়ে উঠছে, তাই এখানে সাবজেক্টটা হলো রহিম।
আমরা আশা করি সাবজেক্ট সম্পর্কে তেমন আমাদের আগে থেকেই অনেক ধারণা আছে। তারপরও যাদের সমস্যা রয়েছে তারা হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে যাকে ঘিরে বাক্যটা হচ্ছে সেই হলো আমার সাবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট বুঝে গেলাম। সেম ভাবে যদি আমি দেখতে যাই, একটা আমাদের মনে করো ইংলিশ সেন্টেন্স দিলাম, আমরা বাংলার মতো করেই বের করার চেষ্টা করি। মেসি প্লেইস ফুটবল। এখানে কাকে ঘিরে গড়ে উঠছে? সেন্টেন্সে নিশ্চয়ই মেসিকে ঘিরে গড়ে উঠছে। সুতরাং এখানে মেসি প্লেইস ফুটবল, দ্যাট মিনস মেসি হলো আমার সাবজেক্ট। ইজি, ঠিক আছে? তো দেখা যাক। ও, আমরা মেসিকে দেখতে পাচ্ছি। পাশের লোকটাকে কি চেনা চেনা লাগছে না? পাশের লোকটা, আচ্ছা। এখন গেল আমরা সাবজেক্ট সম্পর্কে জেনে ফেললাম। সাবজেক্ট সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো প্রয়োজনীয়, সেটা হলো ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ভেরি ইজি। দেখো, যে কাজ করছে সেই কাজই ভার্ব। আমরা এখন কি করছি? ক্লাস করছি। তোমরা কষ্ট করে আমার লাইভ দেখছো, আমার বকবক শুনছো, অনেক ধন্যবাদ এই জন্য। কিন্তু এইটা কি? ভার্ব। তোমরা লাইভ দেখছো, আমি ক্লাস নিচ্ছি, এটা কি? ভার্ব। সুতরাং এ দেখো, রহিম আলু খায়। কি করে? আলুটাকে কি করছে? সে রান্না করছে না খাচ্ছে না কি করছে? খাচ্ছে। তার মানে এইটা, খাওয়াটা হলো ভার্ব। কারণ এটা কি? একটা কাজ, অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। দ্যাট মিনস আমরা বুঝলাম দুইটা জিনিস আমরা ক্লিয়ার, সাবজেক্ট কি, ভার্ব কি। দেখা যাক এখন আমরা, সরি, দিস ইজ ভার্ব নট verb। এটাকে আমরা যদি দেখি এই সেন্টেন্সে, আবার আমি ভার্বটাকে যদি বের করতে চাই, তাহলে কি করছে? ফুটবল, ফুটবল রান্না করছে মেসি, না ফুটবল নিয়ে কি করছে, মাথায় দিচ্ছে না কি করছে? ফুটবল খেলছে। দ্যাট মিনস খেলাটা এখানে ভার্ব। আর কি সাবজেক্ট? কি? মেসি। বুঝে গেছি আমরা সাবজেক্ট আর ভার্ব কি। দেন আমরা যাই যে মেসি, আবার মেসি চলে আসছে। যাও, তোমার দরকার নেই। তো এখন আমাদের মেইন যেই কারণে, মানে মেইন যেই রিজন ছিল আমাদের এই সাবজেক্ট আর ভার্ব চিনা, সেটা হলো যে সিম্পল সেন্টেন্স চিনা। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হলো যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকা ফরজ। বাকি সব মনে করো থাকলো বা না থাকলো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাট এই দুটো জিনিস থাকতেই হবে, সেইটাই হলো আমার কি, একটা সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট আর একটা ভার্ব। সুতরাং আমরা সিম্পল সেন্টেন্স তাহলে আগেই দেখে এসেছি, যেটা আমরা একটু আগে দেখলাম যে মেসি প্লেইস ফুটবল, এটাকে তাহলে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি, কারণ আমরা এই যে একটা ভার্ব এখানে খুঁজে বের করতে পেরেছি, একটা সাবজেক্ট এখানে খুঁজে বের করতে পেরেছি। দ্যাট মিনস আমরা একটা সিম্পল সেন্টেন্স কি চিনে গিয়েছি। তাহলে আমরা যখন সিম্পল সেন্টেন্স চিনতে পারছি, আমরা একটা সেন্টেন্সের রূপ ধরতে পারছি, তাহলে আমরা সেই রূপে রূপান্তর করাও আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমি চেষ্টা করছি যে তোমাদেরকে ফার্স্ট সেন্টেন্সের রূপগুলো ধরা। আমি তোমাদের কমেন্ট একটু দেখে আসি, যে কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আম, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো তোমরা। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা অনেক দূর চলে এসেছি, সরি। আবার ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, আবার ব্যাকে যাই। হ্যাঁ। সো এখন আমরা সিম্পল সেন্টেন্স যেহেতু চিনে ফেলেছি, এখন আমরা কি করব? আমাদের কাজ হলো দুইটা সিম্পল সেন্টেন্সকে আমরা জোড়া লাগানোর চেষ্টা করবো। দেখো, দুইটা সিম্পল সেন্টেন্স আমরা পেলাম। এই যে আমরা একটু আগে দেখে এসেছি, এটা আমরা চিনার উপায় কি? সিম্পল সেন্টেন্স। একটা ভার্ব আমরা পাচ্ছি, প্লেস। একটা সাবজেক্ট পাচ্ছি, মেসি। সেম ভাবে সাকিব, একটা সাবজেক্ট সাকিবকে ঘিরে, সাকিব কি করছে? খেলছে। কি খেলছে? ক্রিকেট। সো সাকিব খেলছে, মূল বিষয় কি? ভার্ব একটা পেয়েছি, একটা সাবজেক্ট পেয়েছি। শিওর আমি, এটা একটা সিম্পল সেন্টেন্স। সো দুইটা সিম্পল সেন্টেন্সকে আমি এখন এক করতে চাচ্ছি। এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমি একটা সেতু বন্ধনের মাধ্যমে এক করতে চাচ্ছি। কিভাবে করা যায়? দেখো, ও হঠাৎ একটা ফুটবল চলে আসলো আমাদের মাঠের মধ্যে। এই মেসিও চলে আসলো, সাকিবও চলে আসলো। দেখা যাক কি হয়। দেখো, মেসি আর সাকিব খেলছে, এই দুইটাকে আমরা একভাবে একটা সেন্টেন্সে যখন রূপান্তর করতে যাব, এদের মাঝে সেতু বন্ধন বা একটা সেতু হিসেবে বা একটা ব্রিজ হিসেবে, বা আমরা বলতে পারি আঠা হিসেবে, দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছি। দ্যাট মিনস এই আঠা হিসেবে কাজ করছে একটা জিনিস। সেটা কি কি বলছি আমরা? এখানে এন্ড হচ্ছে আঠা হিসেবে কাজ করছে। তার মানে আমরা কিন্তু আরেকটা জিনিসও শিখে ফেলেছি খুব সহজভাবেই, সেটা হলো যে কম্পাউন্ড সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্সের সাথে সাথে আমরা কম্পাউন্ড সেন্টেন্স শিখে ফেলেছি। যে এই দেখো, দুইটা সিম্পল সেন্টেন্সকে জোড়া লাগালাম না, মাঝখানে কি আছে? একটা জোড়া লাগানোর ব্রিজ বলতে পারি, বা আমি বলতে পারি আঠা, যে আঠা দুইটা সেন্টেন্সকে জোড়া লাগিয়ে দিচ্ছে। সো এইখানে এই দুইটা সেন্টেন্সকে যখন জোড়া লাগিয়ে দিল, সেটাকে আমরা বলছি কি? কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম কম্পাউন্ড সেন্টেন্সের কাজ কি। কম্পাউন্ড সেন্টেন্সে তাহলে আমরা কয়েকটা আঠা জেনে নিই, যে কোন আঠাগুলো আমি সেন্টেন্সের মাঝখানে আর লাগাতে পারি। দেখা যাক।
ফর একটা আঠা হতে পারে, অ্যান্ড হতে পারে নর, বাট, অর, ইয়েস, সো। সো এই কয়টা জিনিস আমি একটা সেন্টেন্সের মাঝে কি বল অ্যাড করতে পারি সেন্টেন্স দুটাকে জোড়া লাগানোর জন্য। তাহলে আমি বুঝতে পারলাম একই সাথে আমাদের মজার ব্যাপার কি জানো, আমরা ক্লজ নিয়ে যে এত চিন্তা করছিলাম, এইখানেই কিন্তু আমরা ক্লজ গুলাকে দুইটা ক্লজ পেয়ে গিয়েছি। দ্যাট মিনস আমাদের ক্লজ নিয়ে আলাদাভাবে চিন্তাই করতে হয়নি, আমরা খুব সুন্দরভাবে অন্য নিয়মে বুঝে গেলাম যে আমাদের কোনটা কম্পাউন্ড সেন্টেন্স আর কোনটা সিম্পল সেন্টেন্স। এখন দেখা যাক, আমরা একটু উদাহরণে যাই কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। দেখো আমাদের আঠাগুলোকে আমরা রেখে দিয়েছি এখানে, এখন আমরা একটু ইউজ করব, ঠিক আছে, যে কোথায় কোন আঠাটা ইউজ করলে সেন্টেন্স দুটো ভালো মতো জোড়া লাগবে। দেখা যাক, ফার্স্ট সেন্টেন্স আমি একটা দিই, যদি আই রিয়েলি নিড টু ডু মাই হোমওয়ার্ক ড্যাশ আই এম টু সিক। আমরা জানি আমরা খুব বুদ্ধিমান, এই জন্য আমরা অবভিয়াসলি কি জানি যে আমি যেইখানে আমার এটা কি বলছে আমার হোমওয়ার্ক করা দরকার, এটা একটা পজিটিভ সেন্টেন্স, বাট পজিটিভ সেন্স আর কি, বাট পরেরটুকু নেগেটিভ সেন্স প্রকাশ করছে। তাহলে পজিটিভ নেগেটিভ যখন দুইটা সেন্স প্রকাশ করছে, তার মানে মাঝখানে কি কিন্তু আমি ব্যবহার করব, সুতরাং সেখানে আমি বাট ইউজ করছি। দেখো, যখন একটা সেন্স পজিটিভ পরের পার্টটুকু নেগেটিভ, তার মাঝখানে কি, মনে করো আমি আজকে বিরিয়ানি খেতে চাই কিন্তু আমার পকেটে টাকা নেই, সেম ভাবে বাট, এই জন্য আমরা বাট ইউজ করছি। সেম ভাবে আমি যদি পরের সেন্টেন্সে যাই, উই ক্যান জাস্ট গসিপ ইন দ্য ক্লাস ড্যাশ অর উই ক্যান লার্ন থিংস। সো এইভাবে আমার প্রত্যেকটার ক্ষেত্রে আমি দেখতে পারি যে আমার কোন কোন আঠা কোথায় আমি ইউজ করছি। তোমরা দেখলেই চিনতে পারবা যে এখানে আমি অর কোথায় ফর ইউজ করছি। নরের এক্সাম্পলটা একটু কি বলে একটু ডিফারেন্ট, সেটা কি ক্যান আই সিং এসে পড়ছে লাস্টের পার্টে। দেখো আই ক্যান সিং না, কিন্তু অন্য জায়গায় হলো আই ক্যান সিং, বাট এখানে কিন্তু কোনো কোশ্চেন মার্ক নেই, যে তুমি কনফিউজ হয়ে যেও না যে এখানে এটা কোশ্চেন করছে, এটা কিন্তু কোনো কোশ্চেন করছে না, এটা নর টাইপ সেন্টেন্স যেটা, সেটার স্ট্রাকচার এরকম হয়। সুতরাং তুমি এই স্ট্রাকচারের কোনো সেন্টেন্স দেখলে খুব নির্দ্বিধায় বলে দিতে পারবা যে এর মাঝে নর আছে। সো দেখো, আমি যদি দেখাই, এই যে আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম, ইয়েট, দেখো ইয়েট আমাদের আঠার মধ্যে আছে, বাট, সো, নর, সবগুলো আমরা ইউজ করে ফেলছি, অ্যান্ডটা তো আমরা আগে ইউজ করে এসেছি। সুতরাং আমরা মোটামুটি কি শিখলাম, সিম্পল কমপ্লেক্স, সিম্পল আর কম্পাউন্ড দুইটা সেন্টেন্সই আমরা চিনে ফেলা শিখলাম। সেম ভাবে যদি এখন আমি কমপ্লেক্স সেন্টেন্সে যাই, সেই জিনিসটা চলে আসছে যে ক্লজ জিনিসটা, ঠিক আছে। সো সেই জিনিসটা আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করবো যাতে তোমরা ঝামেলায় না পড়ো। সো দেখা যাক, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাই, প্রবেশ করি। হ্যাঁ, সরি সরি সরি, আমি অন্য স্লাইডে চলে গেছি। কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, দেখো এখন কমপ্লেক্স সেন্টেন্সটা কি, আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে মনে করো তোমার বন্ধুর সাথে তুমি গল্প করছো, এমন সময় তোমার বন্ধুকে বললা, একটা সাসপেনশন তৈরি করলা, হ্যাঁ, যে বন্ধু আমি তো এই মুভি দেখতে বসছিলাম। তারপর তোমার বন্ধুর মাথায় অবভিয়াসলি একটা কোশ্চেন আসবে যে তারপর কি হলো, বসছিলা তারপর কি হয়েছে, মুভিটার মধ্যে কি ছিল, কি মুভি ছিল, অনেক ধরনের প্রশ্ন মাথায় আসছে। তার মানে কি একটা পার্ট বলে তুমি থেমে গেলা, এটা কি পুরোপুরি অর্থ বহন করলো? একটা সেন্টেন্সে একটা পার্ট বলে তুমি থেমে গেলা, বন্ধু আমি তো বাসায় যে, এটুকু বলে থেমে গেলা, তারপর আর কিছু বললা না। তখন তোমার বন্ধু মাথায় আসবে না যে এরপর কি হলো, বাসায় গিয়ে কি তোমার আব্বু তোমার মারছে নাকি তোমার কি হয়েছে? সো যেখানে তোমার বাক্যের আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে যে পুরোপুরি বাক্যের পুরো জিনিসটা প্রকাশ পাচ্ছে না, কিছুটা বাদ রয়ে যাচ্ছে, কিছুটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেই পার্টটা একটা পার্ট সেন্টেন্সে আমরা ধরতে পারি। অপর দিকে আরেকটা পার্ট যেটা হলো যে পুরোপুরি অর্থ প্রকাশ করছে। মনে করো তুমি আজকে বাসায় গেলাম, গিয়ে আমি টিভি দেখলাম। মূল কথা, তুমি যদি তোমার বন্ধুকে এটুকু নাই বলো যে আজকে আমি বাসায় গেলাম তারপর টিভি দেখলাম, তুমি শুধু বললা যে আমি টিভি দেখলাম বাসায় গিয়ে, শুধু টিভি টিভি দেখলাম বললা, এইটুকুই কিন্তু আলাদাভাবে একটা অর্থ প্রকাশ করছে। তোমার বন্ধুর মাথায় তখন অত প্রশ্ন আসবে না যে আহ, মানে কোনো প্রশ্ন আসছে না যে তুমি টিভি দেখছিলে, ঠিক আছে, কিন্তু তুমি যখন বললা যে আমি বাসায় গিয়ে, ওইটুকু বলে থেমে গেলা, তখন কি একটা কোশ্চেন যাচ্ছে তোমার বন্ধুর কাছে। সো এইখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যেটা করব, যে যেই পার্টটাতে, দেখো একটা সেন্টেন্স আমি উদাহরণ হিসেবে দিয়েছি, when I came back to home I watched TV for an hour,
দ্যাট মিনস এইখানে আমার দেখো আই ওয়াচড টিভি ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার জন্য টিভি দেখেছি। এইটুকু যখন আমি বলছি, এই ক্ষেত্রে কোনো আকাঙ্ক্ষা থাকছে না, তোমার বন্ধুর আর কিছু জানার আকাঙ্ক্ষা থাকছে না। বাট যখন তোমার বন্ধুকে তুমি শুধু বললা ওয়েন আই কেম ব্যাক টু হোম, এটুকু বলে থেমে গেলা, তখন কিন্তু তোমার বন্ধুর বাকিটুকু জানার ইচ্ছা থাকছে। দ্যাট মিনস যেই পার্টটা, একটা সেন্টেন্সের যেই পার্টটার পর তোমার বন্ধুর আরো কিছু জানার ইচ্ছা থাকছে, সেই পার্টটাকে নিয়েই আমার কমপ্লেক্স সেন্টেন্সে কাজ হবে। সুতরাং সেই পার্টটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এই দুইটাকে আমরা দুইটা ক্লজ বলতে পারি, ঠিক আছে? সুতরাং যেই কর্তা এইটাকে আমরা আদর করে সুন্দর কিছু নাম দিয়েছি, সেটা হলো যে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট, আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট কি? নির্ভরশীল না, নিশ্চয়ই নির্ভরশীল না কোনটা, যেটা হলো লাস্ট পার্ট। তার মানে কি, লাস্ট পার্টে কি বোঝাচ্ছে তোমার, যে তুমি 1 ঘন্টা ধরে টিভি দেখছিলা, এখানে আর কোনো প্রশ্ন টশ্ন তোমার বন্ধুর মাথায় আসছে না। যেই পার্টটাই তোমার বন্ধুর মাথায় আর প্রশ্ন আসছে না, সেই পার্টটা হলো ইন্ডিপেন্ডেন্ট। সেটা আর কোনো ডিপেন্ডেন্সি নাই, ওই সেন্টেন্সে আর কারোর উপর ডিপেন্ডেন্সি নাই, ওইটুকুই যথেষ্ট বলা। বাট যেই পার্টটাই তোমার কোশ্চেন জাগ্রত হচ্ছে, দেখো ফার্স্ট পার্টটা এই সেন্টেন্সে দেখো, এখানে কিন্তু তোমার বন্ধুর একটা কোশ্চেন মাঝখানে চলেই আসছে, যে এরপর কি হলো, বাসায় এসে এরপর কি হলো। সো সেই পার্টটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ড করছে পরের পার্টের উপর। আদারওয়াইজ এটা আলাদাভাবে কোনো মিনিং প্রকাশ করতে পারছে না, তোমার বন্ধুর মাথায় প্রশ্নটা থেকেই যাচ্ছে। সো সেই পার্টটা হলো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। সো আমি কমপ্লেক্স সেন্টেন্সে কোন পার্টটা নিয়ে কাজ করব? যে পার্টে তোমার বন্ধুর মাথায় প্রশ্ন থেকেই যাচ্ছে, মানে ডিপেন্ডেন্ট পার্ট। অর্থাৎ এই সেন্টেন্সের ক্ষেত্রে আমি ফার্স্ট পার্ট নিয়ে কাজ করব। যখন আমি কমপ্লেক্স সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে অর্থাৎ সিম্পল সেন্টেন্সে পরিণত করতে গেলাম, তখন ক্ষেত্রে এরকম হচ্ছে। সো এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তাহলে একটা উদাহরণ দেখে নিই। দেখো, উই মাস্ট ইট টু লিভ। দেখো, খাওয়া কি? ভার্ব। উই, আমরা, আমাদের। আহ, এখানে একটা সাবজেক্ট পেয়েছি, একটা ভার্ব পেয়েছি, মেইন যে ভার্ব। তারপর ইফ উই ইট উই ক্যান লিভ। কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, ইফ উই ইট, যদি আমরা খাই, এটুকু বলে থেমে গেলাম। তাহলে কি আরো আকাঙ্ক্ষা আসছে না, যে তারপর কি হচ্ছে? উই ক্যান লিভ, এইটুকু বললে কিন্তু একটা সেন্টেন্সে আলাদাভাবে মিনিং প্রকাশ করছে, যে আমরা বাঁচতে পারবো। তখন কিন্তু আলাদাভাবে আহ, আহ, জানার কিছু প্রয়োজন পড়ছে না। তাহলে আমরা কাজ করব কি, এই পার্টটা নিয়ে, ঠিক আছে? যে ইফ উই ইট, এটা হলো আমার ডিপেন্ডেন্ট পার্ট। সো সেম ভাবে কম্পাউন্ড সেন্টেন্সে যদি আসা যায়, উই মাস্ট ইট অর উই ক্যান নট লিভ। সো দেখো, অর, অর কি? ওই আঠা হিসেবে কাজ করছে। আমরা দেখে এসেছি যে কয়েক ধরনের আঠা আমাদের আছে, যেটা দিয়ে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগানো যায়। এখানে দুইটা সেন্টেন্স কি, উই মাস্ট ইট, উই ক্যান নট লিভ, দুইটাকে আমরা কি করলাম, জোড়া লাগালাম। কেন? আমাদের এইখানে ফার্স্ট পার্টটা কি পজিটিভ একটা সেন্স প্রকাশ করছে, সেকেন্ড পার্টটা নেগেটিভ। তাহলে অর মানে কি, না হলে আমরা বাঁচতে পারবো না। তাহলে কি হচ্ছে, অর কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, একটা সেন্টেন্সের ফার্স্ট পার্ট পজিটিভ হিসেবে আমরা বললাম, সেকেন্ড পার্টটা যখন নেগেটিভ আসছে তার মাঝে আমরা অর ইউজ করছি। সো এই হলো আমার মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনে ফেললাম আমরা। এখন আমি দেখি কমেন্ট বক্সে কার কোনো নরের বাক্যটা আমাকে বুঝিয়ে দেন ভাই। আচ্ছা, আহ, ভাই আপনার অনলাইন ক্লাস কখন হবে, আর আর কবে হবে? আচ্ছা, আমার অনলাইন ক্লাসটা সাধারণত আমরা জুমে হয়ে থাকে, সেটা হলো যে তোমার শুক্র, খুব সম্ভবত আমার ক্লাসটা শুক্র, আমাদের রুটিন দেওয়া আছে, সেখানে তুমি দেখে নিতে পারো। আমি রুটিনটা তোমাদের দেখাই, যে আমার দেখো, মন্ডে, ওয়েডনেসডে আর ওয়েনেসডে আর ফ্রাইডেতে আমার ক্লাস আছে। সো সেটা হলো দুপুর দুপুর 3টায় আমার ক্লাস। সো সেটা তোমরা জয়েন করতে পারো চাইলে। প্রিন্সিপাল ক্লজ, এই যে দেখো, প্রিন্সিপাল ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুটো নিয়ে আমি যে কথা বললাম, এখানে কিন্তু আমি এই দুটো নিয়ে কথা বলে ফেলেছি। তোমার যে মহিদ যেটা জিজ্ঞেস করছিলে, যে ক্লজ দুইটার পার্থক্য কোথায়, ঠিক আছে? সো আর নরের ব্যবহারটা বোঝাতে বলেছে। নরের ব্যবহারটা হলো নর সেন্টেন্সের স্ট্রাকচারটা, ঠিক আছে? স্ট্রাকচারটার ক্ষেত্রে কি হচ্ছে, আহ, এইটার ক্ষেত্রে মিনিংটা এইভাবে প্রকাশ করছে, আই ক্যান প্লে গিটার, একই সাথে আমি গানও গেতে পারি না, নর ক্যান আই সিং। এটা এই নর এই অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? সো এই হলো আমার মোটামুটি নরের ব্যবহারটাই। জাস্ট আমি একটা জিনিস মনে রাখবো, যে ক্ষেত্রে আমার আইটা পরে আসছে, ক্যান আই, একটা কোশ্চেন টাইপের সেন্টেন্স তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে সেটা নর বসছে। এটা হলো সিম্পল ভাবে মনে রাখার একটা নিয়ম, অত কমপ্লেক্স ভাবে আমরা যদি না যাই। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, দেখো, তাহলে আমরা একটু একটা জিনিস শিখবো, সেটা হলো যে কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু আমরা
একটা জিনিস দেখে ফেলেছি যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, কোথায় কোথায় আছে, ডিপেন্ডেন্ট ক্লজ গুলো কোথায় সেটাকে শনাক্ত করার যদি আমরা শিখতে পারি, কারণ ডিপেন্ডেন্ট ক্লজকে নিয়েই কিন্তু আমার কনভার্ট করব ডিপেন্ডেন্ট ক্লজকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেম থাকে যখন আমি সিম্পলে পরিণত করছি বা অন্য সেন্টেন্সে পরিণত করছি, তার মানে আমার যে পার্টটা ডিপেন্ডেন্ট সেই পার্টটাকে নিয়ে আমার কাজ করতে হচ্ছে। দ্যাট মিনস আমি সেই পার্টটাকে যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমার অনেকটা ইজি হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে রূপান্তরিত করা। দেখা যাক আমরা যদি এই একটা উদাহরণ দেখি, although he was wealthy he was unhappy। দেখো সেম ভাবে যদি আমি চেষ্টা করি, he was unhappy, আলাদাভাবে কোনো কোশ্চেন আসছে না, বাট although he was wealthy, যদিও সে বিত্তবান ছিলেন বলে থেমে গেলাম, তখন কি আরো কোশ্চেন আসছে। দ্যাট মিনস এই পার্টটা হলো আমার ডিপেন্ডেন্ট ক্লজ। সেকেন্ড সেন্টেন্সে যাই, she started reading after she understood that she failed। she started reading, এইটা হলো আমার মেইন পার্ট। আফটার she understood that she failed, এই পার্টটুকু আমার ডিপেন্ড করছে, সুতরাং এই পার্টটুকু ডিপেন্ডেন্ট, আর এই পার্টটুকু আর সামনের পার্টটুকু হলো ইন্ডিপেন্ডেন্ট। সো সেম ভাবে আমরা থার্ড সেন্টেন্স দেখি, হোয়াট whenever prices goes up customers buy less products। সো কাস্টমার বাই, মূল কথা কি, কাস্টমাররা কম প্রোডাক্ট কিনছে, ঠিক আছে। whenever prices goes up, এটা হলো আমার ডিপেন্ডেন্ট, কারণ এরপর আমার কোশ্চেন আসছে, ঠিক আছে। when she was younger she believed in ghosts, সুতরাং গোস্টে বিলিভ করতো, এটা হলো মেইন পার্ট। সে যখন ছোট ছিল এটুকু হলো এক্সট্রা পার্ট। সে যখন ছোট ছিল বলে যখন আমি থেমে গেলাম তখন কোশ্চেন আসছে, দ্যাট মিন আমরা বুঝে ফেললাম যে এটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সেম ভাবে যদি যাই, although my teacher wanted to give me এত টাকা, হ্যাঁ আমি এত টাকা তোমাদের দিব না, এত আশা করো না, I did not take it। মেইন কথা কি, আমি এটা নেইনি, ঠিক আছে, যদিও আমার টিচার এত 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 টাকা আমাকে দিয়েছিল। এই পার্টটা ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম এই সেন্টেন্সের ফার্স্ট পার্ট, এই ম্যাক্সিমাম সেন্টেন্সের ফার্স্ট পার্টই তোমার ডিপেন্ডেন্ট হয়, যদিও ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এইগুলো হলো আমার ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট। সুতরাং আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সের ডিপেন্ডেন্ট পার্টটা বের করা শিখে ফেললাম, ভেরি ইজি। এখন আমরা জাস্ট একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবো যে আমাদের অনেকগুলো রুল আছে, যেগুলো হলো কি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কিভাবে রূপান্তর করা যায়। তাহলে আমরা দেখি একটা, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট হি কুড নট কাম। যদিও সে অসুস্থ ছিল, যেহেতু সে অসুস্থ ছিল সে আসতে পারলো না। ফলে কি, এটাকে আমি যখন সিম্পলে নিচ্ছি, বিকজ বিং ইল, অসুস্থ হওয়ার কারণে সে আসতে পারলো না। দ্যাট মিনস এটাকে আমি সিম্পলে পরিণত করার সময় আমি সেন্টেন্সটাকে কম্প্রেস করে ফেললাম, ঠিক আছে। যতটা কম্প্রেস করে লিখলাম সেটা সিম্পলে পরিণত হলো। বা আমাদের তো এখন যেহেতু আমাদের টাইম কম হাতে, সুতরাং আমরা যে এত ডিটেলসে সবগুলো রুল নিয়ে আলোচনা করতে পারবো না। আমরা জাস্ট একটা ঝাপসা ভিউ দিচ্ছি যে কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স, এবং কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স আমরা ঠিকমতো চিনতে পারলাম নাকি। এটাকে যখন কমপ্লেক্স টু সিম্পল আমি নিতে যাব বা কম্পাউন্ড টু সিম্পল আমি নিতে যাব, তখন কি আমাদের অনেকগুলো রুলস আছে, সেগুলো আমাকে দেখতে হবে। আমি জাস্ট একটা রুল জাস্ট একটা তুলে এনে জাস্ট তোমাদের এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি যে সাধারণত একটা রুল, এটা একটা রুল, এরকম কতগুলো রুল আছে সেগুলো মেনেই কমপ্লেক্স টু সিম্পল এবং সিম্পল টু কম্পাউন্ড এই সবগুলো হয়ে থাকে, ঠিক আছে। হায়ার ম্যাথ ক্লাস কবে হবে? আমি হায়ার ম্যাথ ক্লাসে তোমাদের রুটিন দেখবা পেজে সবার উপরে দেওয়া আছে, সেখানে তোমরা সবকিছু দেখতে পারবা, ঠিক আছে। এই ক্লাস কাদের জন্য? এই ক্লাস সবার জন্য, যে কোনো কেউই করতে পারো যদি তোমাদের শিখার তৃষ্ণাটা থাকে, ঠিক আছে। তো এখন আমরা মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে পরিচিত হয়ে গেছি, তাদের নাম দাম জানা শেষ, তাদের সাথে একটা বেসিক পরিচয় শেষ। আমরা এখন খুব সময় আমাদের হাতে কম, আমরা খুব ঝাপসার উপর দিয়ে একটা বিষয়ের উপর দিয়ে যাব, সেটা হলো যে আর এক ধরনের ট্রান্সফরমেশন। আমরা জানি যে আরো দুই ধরনের আছে, যে আমরা তিন ধরনের দেখে এসেছি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সেটা নিয়ে আজকে আলোচনা করতে গেলে আমাদের রাত পার হয়ে যাবে, বাট আজকে অন্তত আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ এই সব সম্পর্কে আলোচনা করতে পারি অবভিয়াসলি। সো দেখা যাক, আমরা আলোচনা করি। হ্যাঁ, দেখো আমি দুইটা জিনিস নিয়ে ফার্স্টে আলোচনা করব, বাকিগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কিছু ধরা বাঁধা নিয়ম আছে, যে
মনে করো একটা অনলি টাইপের সেন্টেন্স, সেগুলোকে অনলি বা অ্যালোন, সেক্ষেত্রে আমরা নান বাট ইউজ করবো। কোনো ব্যক্তির ক্ষেত্রে ইউজ করলে বা কোনো বস্তুর ক্ষেত্রে দেখা যায় অনলির ক্ষেত্রে নাথিং বাট, তারপর বয়সের ক্ষেত্রে নট মোর দেন। এরকম কয়েকটা রুলস আমরা দেখি যে উদাহরণ দিলে এগুলোর সাথে কিভাবে আমরা মিলাতে পারি। ঠিক আছে, সো দেখো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি দেই, অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, এটাকে আমরা নেগেটিভ করলে কি হচ্ছে, নেগেটিভে আমরা পরিণত যখন করছি তখন কি হচ্ছে, নান বাট। দেখো রুলস আমরা যদি যাই, অনলির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, নেগেটিভে করলে আমরা নান বাট পাচ্ছি, মানে সে ব্যতীত। হ্যাঁ, আহ, না আমি কি ভুল বললাম, অনলি হি ক্যান প্লে ক্রিকেট, হ্যাঁ কেউ না বাট সে ভালো ক্রিকেট খেলে। সো সেম ভাবে হি ইজ অনলি 4, এই ক্ষেত্রে কি হচ্ছে, বয়সের ক্ষেত্রে আমরা কি দেখে এসেছি, নট মোর দেন, নট মোর দেন 4। সেম ভাবে আমি যদি দেখি দে হ্যাভ অনলি 2 কার্স, অনলি 2 কার, একটা গাড়ি থাকে না মানুষের। সো নাথিং বাট বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা দেখো সেম ভাবে, ও না 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 না, এটা নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে, এটা নাম্বারের ক্ষেত্রে আমি একটু নট মোর দেন 2 কার্স হবে, ঠিক আছে। সো আমরা নেক্সট আরেকটা যাই যদি উদাহরণে, তাহলে দেখতে পারি এভরি থাকলে সেখানে আমি বলতে পারি এভরি ওয়ান, সেখানে দেয়ার ইজ নো ওয়ান। এইরকম ভাবে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের অনেকগুলো রুলস আছে, বেশ কয়টা রুল, মনে করুন মাত্র 9টা রুল। মাত্র 9টা রুল যদি কভার করতে পারি তাহলে বেশ কয়টা সেন্টেন্স আমরা কভার করতে পারবো, যেগুলো আমরা খুব সহজে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে পরিণত করতে পারবো, ঠিক আছে। সো এখন আমরা যেটা দেখবো সেটা হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ঠিক আছে। মাত্র 4টা আমাদের রুল আছে, আমরা সবগুলো নিয়ে আলোচনা বিশদভাবে করার দরকার নেই। আমরা জানি এভরিবডি থাকলে হু প্লাস নেগেটিভ ইনফো, আমরা জাস্ট এটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে বোঝা যাবে। যে মনে করো অ্যাসার্টিভে আমার একটা সেন্টেন্স দেওয়া আছে, আই হ্যাভ নাথিং টু ডু, এখানে কোশ্চেন মার্ক হবে না, আই হ্যাভ নাথিং টু ডু। এটাকে আমি ইন্টারোগেটিভে করার সময় কি হচ্ছে, হ্যাভ আই এনিথিং টু ডু, নাথিং থাকলে দেখো একটা সেন্টেন্সে নাথিং থাকলে সেখানে কি হচ্ছে, সেটা পরিণত হয়ে যাচ্ছে এনিথিং এর। দ্যাট মিনস এখানে কনভার্টটা হচ্ছে এইভাবে। সুতরাং এই সেন্টেন্সটা আমি চিনতে পারলাম। বাট একটা জিনিস আমাদের নোট এখানে, সেটা হলো অনেকেই ভুল করে থাকে, যে আমরা জানি নাথিং এর ক্ষেত্রে আমরা জাস্ট চেঞ্জ করে এনিথিং দিয়ে দিচ্ছি। বাট এই ক্ষেত্রে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং থাকে, সাবজেক্টে, আমরা একটু আগে সাবজেক্ট কি শিখে এসেছি, যে সাবজেক্ট হলো রহিম, যে রহিম আলু খায়, কারণ তাকে ঘিরে বাক্যটা, দেখো এখানে কাকে ঘিরে বাক্যটা, নাথিং ক্যান রিউন হিম, ঠিক আছে, কোনো কিছু তাকে ধ্বংস করতে পারবে না। তাহলে কি হচ্ছে, নাথিং, এটা হলো এখানে আমার মেইন ফোকাস বাক্যের। তার মানে এটা আমি মানে খুব সহজেই বুঝে ফেলতে পারছি, এটা হলো আমার বাক্যের সাবজেক্ট। তাহলে এইটা যখন সাবজেক্ট হচ্ছে, নাথিং যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তখন হোয়াট ক্যান রিউন হিম এটা হচ্ছে, তখন কিন্তু আর এনিথিং হয়ে যাচ্ছে না, ঠিক আছে। সো ক্যান এনিথিং হবে না, এখানে হবে হোয়াট ক্যান রিউন হিম। সো এইটা আমাদের একটা এক্সেপশনাল কেস, যেটা আমাদের দিয়ে কনফিউজ করেই দিতে পারে চাইলে। সো আমরা বুঝলাম যে না, কোন ক্ষেত্রে হবে, শুধু এটা কেবলমাত্র যদি কেবলমাত্র নাথিং সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে। সো আমরা যদি আরেকটা দেখি, যে অ্যাসার্টিভ, সরি সরি সরি, দেখো আরেকটা, নো ওয়ান ক্যান বিট হিম, দেখো নোবডি, নো ওয়ান, নান থাকলে হু প্লাস অ্যাফার্মেটিভ। দেখো অ্যাফার্মেটিভ বলতে আমরা কি বুঝি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো আমরা চিনি। দেখো হু ক্যান বিট হিম, ক্যান, তাহলে নো ওয়ান ক্যান বিট হিম থেকে হু ক্যান বিট হিম, সেখানে কি হচ্ছে, হুতে চলে আসছে ইন্টারগেটিভ করার সময়, হু প্লাস নেগেটিভ ইনফরমেশন। সো এই হলো মোটামুটি আমাদের আরো কয়েকটা ইয়ে আছে, তোমরা যদি আমি একদম সহজে দেখাই, যে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ তোমরা করতে পারো এইভাবে, একটা রুল আছে, সহজ একটা রুল, জাস্ট 2টা সেন্টেন্স দিয়েই তোমার কভার হয়ে যাচ্ছে। সেম ভাবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কয়েকটা রুল আছে, এই কয়টা করলে কিন্তু তোমরা দেখো, এইভাবে আমরা রুল ওয়াইজ না শিখে যখন আমরা একটাকে সেন্টেন্সকে আমরা জাস্ট উদাহরণ দিয়ে বুঝতে পারছি, তখন কিন্তু জিনিসগুলো খুব সহজ হচ্ছে, আমরা মিনিংটাও ক্যাচ করতে ইজি হচ্ছে, প্লাস আমাদের মানে রুলগুলোও আমরা বুঝতে পারছি যে কোনটা ক্ষেত্রে কোনটা হবে। সো এই জন্যই বলি যে ইংলিশের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো যে আমরা জাস্ট প্র্যাকটিস করা। প্র্যাকটিসে কিভাবে হতে পারে, তুমি যে একদম বাঁধা ধরা গ্রামার শিখে গ্রামার বই পড়ে করতে পারো সেভাবে না, গ্রামার ওইভাবে প্র্যাকটিস করেও যে হবে সেটাও সব ক্ষেত্রে না। তুমি চাইলে
অন্যভাবে ইংলিশকে একটা ভাষা হিসেবে শেখার যখন চেষ্টা করবা তখন দেখবা যে জিনিসটা অনেক ইজি হয়ে যাচ্ছে। সো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেম ভাবে আমি যদি রুল ওয়াইজ না করে যখন আমি এগুলোকে একটা সেন্টেন্স ওয়াইজ ট্রাই করব তখন জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। অ্যাসার্টিভ টু অপটেটিভের ক্ষেত্রেও সেম ভাবে হবে। সো এই হলো মোটামুটি আমাদের কি বলে বেশ কয়টা টপিক নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। সেটা কি আমরা আজকে কয়েকটা চেহারা চিনলাম নতুন, সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি কি জিনিস সেটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি, ভালো আছি। সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ হয়। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বললাম সিম্পল সেন্টেন্সকে তোমার একটা সাবজেক্ট আর একটা ভার্ব নিয়ে গঠিত হচ্ছে একটা সেন্টেন্স। সেটা কি সিম্পল সিম্পল সেন্টেন্স, সেখানে আমার ক্লজ ইউজ হচ্ছে। সো সিম্পল সেন্টেন্স জিজ্ঞেস করেছে কেমন আছি, ভালো আছি। আম, ঠিক আছে। সো ক্লাস হবে লাইভে ভাইয়া, এরপরে কি আর ক্লাস হবে লাইভে? হ্যাঁ, লাইভ অবশ্যই লাইভে হবে, বাট মেইন ক্লাসগুলো কিন্তু আমাদের হয় কিন্তু জুমে। তো সেইটার সাথে সেইটাই তোমাদের জয়েন করতে চাইলে সেটা তোমরা জয়েন করতেই পারো, বাট এমনি লাইভে হয়তো আবার ক্লাস হবে কোনো একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। বাট আজকে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করলাম, আমরা ব্রিফলি আরেকবার কথা বলে নিই যে আমরা কয়েকটা জিনিস শিখলাম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমরা চিন্তা শিখলাম যে তোমার ট্রান্সফরমেশন আর রূপান্তর আর কি বলে পরিবর্তনের পার্থক্য কি। সেটা হলো যে রূপান্তর হলো তোমার দাড়ি গোঁফ কাটলা, দাড়ি গোঁফ রাখলা, কিন্তু তুমিই থাকলা, সেটা হলো রূপান্তর। দ্যাট মিনস দিস ইজ ট্রান্সফরমেশন। সো এটা হলো ট্রান্সফরমেশন। আর আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভটা বাদে বাকি কয়েকটা টপিক আমরা মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গিয়েছি একটা লাইভের মাধ্যমেই। সো আই থিঙ্ক দিস ইজ এনাফ ফর টুডে। সো আমরা আজকে লাইভ এখানে শেষ করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। আম, অনেক তাড়াহুড়া হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, তাড়াহুড়া অবশ্যই হয়ে গেছে, কারণ এইটুকু সময়ে অনেকগুলো টপিক নিয়ে আমাকে আলোচনা করতে হয়েছে। বাট তোমার যদি কোনো টপিকে আলাদাভাবে প্রবলেম থাকে সেটা তুমি বলতে পারো, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমরা না হলে লাইভটা একটু কয়েক মিনিটের মধ্যেই আমাদের লাইভটা এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাধারণত একটা ক্লাস আমাদের হয় কি তোমার মোর দেন 1 আওয়ার হয়ে যায়। সো তখন সেইখানে অনেক কিছু নিয়ে অনেক রিল্যাক্সড ভাবে আলোচনা করা যায়। বাট এখানে যেহেতু আমাদের অনেক ছোট একটা টপিক ধরতে গেলেই দেখা যায় যে অনেক টাইম চলে যাচ্ছে। সো এই জন্য আমাদের ডিটেলস আলোচনা করার আসলে অবকাশ থাকছে না লাইভে, তাই না? সো এই জন্য অনেক কিছুই আমরা জাস্ট হালকা হালকা ভাবে ধারণা নিতে পেরেছি। বাট ইনশাল্লাহ আমরা পুরোটা সম্পর্কে ভালো মতো ধারণা নিব, ক্লাসগুলো যখন হবে কন্টিনিউ করবো। আম, যাক, এটা খুবই একটা বড় বিষয় আমার জন্য যে তোমাদের ক্লাসে অনেক বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আরো অনেক বিষয় ক্লিয়ার হবে ইনশাল্লাহ পরে। সো আমরা ডিটেলসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে নেক্সট আমাদের ক্লাস আছে। তারপর আমাদের পজিটিভ যেটা নিয়ে আমরা কথা বললাম যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ নিয়ে আমরা আলোচনা করব বিশদভাবে। সো সেইগুলোর ক্লাস আমরা ইনশাল্লাহ সবাই করব, তখন দেখা যাবে যে আমাদের এই বিষয় সম্পর্কে একদম ক্লিয়ার আলোচনা হয়ে যাবে। ওয়েলকাম ওয়েলকাম, ভেরি, আমি সত্যি থ্যাঙ্কফুল যে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সো হ্যাঁ, এখানে আমরা এন্ড করে দিই তাহলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ইয়া দেখা হচ্ছে ভবিষ্যতে। সো গুড বাই।